নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আবার চলে এলাম আনকাট রাতের গল্প নিয়ে। আজকের আনকাট রাতের গল্প শুরু করব এমন একজন মানুষ, একজন মজাদার মানুষ, একজন অভিনেতা, একজন দার্শনিক, আজকের প্রজন্মের কাছে প্রায় হারিয়ে যাওয়া, প্রাগৈতিহাসিক হয়ে যাওয়া এমনই একজনকে নিয়ে। শুরুটা বম্বের একটি শুটিং এর সেট থেকেই করি। শুটিং হচ্ছে বিখ্যাত সিনেমার পিকুর। একদিন শুটিং এর ফাঁকে বসে রয়েছেন দীপিকা পাড়ুকোন, অভিনেতা ইরফান খান এবং তিনি। শটের মাঝখানে যখন সবাই গল্প করছেন, দীপিকা পাড়ুকোনের দিকে তাকিয়ে তিনি দীপিকাকে বলেছিলেন, দীপিকা, ডু ইউ নো দিস অ্যাক্টর কল্ড রবি ঘোষ? তারপরে তাকিয়েছিলেন ইরফান খানের দিকে। পরে তিনি আরো বলেছিলেন যে ভারতবর্ষে এই মানুষটি অর্থাৎ রবি ঘোষ, তার মতো কমিক টাইমিং না কোনোদিন কেউ করতে পেরেছে, না কোনোদিন করতে পারবে। আর তিনি, মানে যিনি এই কথাটি বলেছিলেন, তিনি আমাদের সকলের অত্যন্ত পরিচিত, প্রিয়, ভারতবর্ষের শ্রেষ্ঠ অন্যতম অভিনেতা শ্রী অমিতাভ বচ্চন। আজকের আলোচনা সেই রবি ঘোষকে নিয়ে। অভিনয়টা ছিল তার মজ্জায়, রক্তের মধ্যে, এবং সেই জন্য তিনি কোনো প্রতিবন্ধকতাকে গুরুত্ব দেননি। কোনো প্রতিবন্ধকতার কাছে তিনি হার স্বীকার করেন এবং তিনি তার নিজের লক্ষ্যে চলেছেন চিরকাল একইভাবে। অদম্য সেই লড়াই, জীবনী শক্তিকে সঙ্গে নিয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন তিনি মঞ্চে, হয়ে উঠেছেন সেলুলয়েডের পর্দায়। তিনি রবি ঘোষ। আসলে তিনি রবি ঘোষ নন, তিনি একজন কমপ্লিট ভারতবর্ষের বিখ্যাত অভিনেতা, যার গুরু ছিলেন, তিনি গুরু মানতেন চার্লস স্পেন্সার চ্যাপলিন অর্থাৎ চার্লি চ্যাপলিনকে। আজকে তাকে নিয়ে একটু শ্রদ্ধাঞ্জলি। আসল নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার, বাবার নাম জিতেন্দ্রনাথ ঘোষ দস্তিদার, মা জ্যোৎস্না রানী দেবী। জন্ম 24শে নভেম্বর 1931 সাল, জন্ম মামার বাড়িতে। আর তার বাবা ছিলেন পূর্ববঙ্গের, মানে বর্তমান বাংলাদেশের বরিশালের একটি অঞ্চলের বাসিন্দা। প্রথম পড়াশোনার পাঠ কুচবিহারের জেনকিন্স স্কুল, এবং তারপর দেশ স্বাধীন হওয়ার পর তিনি চলে আসেন কলকাতায়। কলকাতার সাউথ সুবারবান মেন স্কুলে ম্যাট্রিকুলেশন পাশ করেন। মজার ব্যাপার হচ্ছে, তিনি যখন কলকাতায় পড়ছেন তখন তার সহপাঠী ছিলেন উত্তম কুমারের ভাই অর্থাৎ তরুণ কুমার। পরে তিনি ভবানীপুরে চলে আসেন আশুতোষ কলেজে, সেখানে পড়াশুনো শুরু করেন এবং সেই আশুতোষ কলেজ থেকেই তার অনেক কিছু শুরু হয়, যেমন শরীরচর্চা, নিয়মিত ব্যায়াম করতেন তিনি, এবং তার শুরু কিন্তু এই কলেজের জিমনাসিয়াম বা ব্যায়ামাগার থেকে। ছাত্র জীবনে তিনি একটি বন্ধু মন বলে নাটকের গোষ্ঠীও তৈরি করেছিলেন, আর ওই কলেজের ছাদ ছিল তার মহড়ার জন্য উপযুক্ত জায়গা। রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার। আজকের প্রজন্ম যখন তাকে প্রায় চেনেনি না, তখন আজও আমরা অনেকেই
গল্প হলেও সত্যি দেখে থমকে দাঁড়াই। একটা মানুষের অরণ্যের দিনরাত্রির অভিনয়ের প্রতিবার বিচ্ছুরণ দেখে মুগ্ধতা তৈরি হয়। ছাত্র জীবন থেকে নাটকের প্রতি আগ্রহ থাকলেও বাবা কিন্তু বারবার মা জ্যোৎস্না রানীকে বলতেন যে তোমার ছেলে এসব কি করছে, এসব মাথা থেকে বার করতে বলো, কারণ ওর চেহারাটা তো দেখেছো, ওই চেহারায় অভিনেতা হওয়া যায় না। তিনি প্রমাণ করেছিলেন কোনো কিছুই অন্তরায় নয় যদি ধৈর্য, লক্ষ্য এবং প্রতিভা থাকে। 31শে ডিসেম্বর 1959 উৎপল দত্তের পরিচালনায় শুরু হলো নাটক অঙ্গার। সেই তার নাটকের অভিনয়ের সূত্রপাত। যতদিন পর্যন্ত অঙ্গার নাটকটি মঞ্চস্থ হয়েছে ততদিন পর্যন্ত রবি ঘোষ তিনি অভিনয় করেছেন এই অঙ্গার নাটকে, শেষ দিন পর্যন্ত, শেষ রজনী পর্যন্ত। 1959 সাল তার জীবনে গুরুত্বপূর্ণ আরেক দিক থেকে, সেটা হচ্ছে উল্টো রথ যে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার তিনি জয় করেছিলেন বা সেই স্বীকৃতি এসেছিল সেই বছরই 1959। আবার আহ্বান বলে একটি চলচ্চিত্রে ছোট্ট একটি রোল করার বা চরিত্র করার সুযোগ এসেছিল এই 1959 সালে। কিন্তু তার জীবনের মোড়টা ঘুরল তপন সিনহার সেই বিখ্যাত ছবি গল্প হলেও সত্যি। সত্যি গল্প হলেও সত্যি। এই ছবিটা পরবর্তীকালে রাজেশ খান্না করেছিলেন তার চরিত্রে বাবুর্চি, সম্ভবত সিনেমাটির নাম। কিন্তু রবি ঘোষে আমাদের যে জীবনে একটা দর্শন দিয়ে গেছেন ওই ছবির মধ্যে দিয়ে, আজও যখন আমরা সেই ছবিগুলো দেখি তখন সেগুলো উপলব্ধি করতে পারি কত সহজ করে আমাদের জীবন পাঠের কথা, যাপনের কথা তিনি বলে গেছেন। যতটা তপন সিনহার পরিচালনার দক্ষতা, ঠিক ততটাই রবি ঘোষের অসাধারণ অভিনয়, দুটো মিলেমিশে একাকার হয়ে আছে। সাদা কালো ছবিতে কতটা রঙিন হওয়া যায় সেটা শিখিয়েছেন রবি ঘোষ, তপন সিনহারা। এরপর 1968 প্রভাত প্রতিম পরিচালক বিশ্ববরণ্য সত্যজিৎ রায়ের গুপি গায়েন বাঘা বায়েন, সেখানে তাকে আমরা পেলাম, নতুন ভাবে পেলাম। এবং তারপর এমন কিছু কিছু সিগনেচার সিনেমা, দাগ ফেলা সিনেমা তিনি অভিনয় করলেন যা সিনেমা প্রেমীদের কাছে এখনো জল জল করছে, চিরকাল করবে। তার মধ্যে যেমন গুপি গায়েন বাঘা বায়েন তো আছেই, অবশ্যই সর্বকালের সবার সেরা সিনেমার অন্যতম। সেই সঙ্গে সঙ্গে অভিযান রয়েছে, অরণ্যের দিনরাত্রি রয়েছে, হীরক রাজার দেশে রয়েছে, গুপি বাঘা ফিরে এলো রয়েছে, পদ্মা নদীর মাঝি রয়েছে, এরকম অসংখ্য ছবি রয়েছে। তিনি একটি ছবিতে পরিচালনাও করেছিলেন পরিচালকের ভূমিকায়, নিধিরাম সর্দার। এই রবি ঘোষ অনেক ঘটনা, তার জীবনযাত্রা অনেক ঘটনা আছে। তার মধ্যে যেমন একটি ঘটনা এই মুহূর্তে আমার একটু একটু করে মনে পড়ছে, সম্ভবত ছবিটার নাম ঠগিনী। এই ছবিতে একটি চরিত্রে তিনি অভিনয় করছেন। একদিন তিনি ফ্লোরে এলেন সেকেন্ড হাফের পর, মানে বেশ শুটিং হয়ে যাওয়ার পর, এবং এসে শুটিংয়ে যোগ দিলেন। যোগ দিয়ে শ্যুট করছেন, অভিনয় করছেন, কাউকে কিছু বলেননি। দেরির কারণটা পরে শুটিং প্যাকআপের পর জানা গেল যে তার মা মারা গিয়েছিলেন এবং নির্বিঘ্নে তার দাহ কাজ সম্পন্ন করার পর তিনি শুটিংয়ের ফ্লোরে এসেছিলেন শুটিংয়ে অংশগ্রহণ করার জন্য। বেশ কিছু মানুষ আছেন যাদের এই পরোপকার, মানবিকতা, যে কোনো বিষয়ের প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা, এগুলো আমরা সবাই জানতে পারি না, জানা হয়ে ওঠে না। আজকে তাই রবি ঘোষকে নিয়ে যখন প্রায় আলোচনার হয় না, কোথাও আলোচনা হয় না, অনেকে তাকে কমেডিয়ান বা হাস্য কৌতুক শিল্পী হিসেবে দেখেন, সেখানে এরকম বড় মাপের একজন অভিনেতা, তাকে নিয়ে আজকের প্রজন্মের কাছে তার কথা বলার উদ্দেশ্য, যে ছবিগুলোর নাম বললাম একটু আগে, যদি তারা একবার
কোনো মাধ্যমে সেই ছবিগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আন্তর্জাতিক মানের শিল্পী এই বাংলাতে কম জন্মাননি, যার মধ্যে রবি ঘোষও পড়েন। হ্যাঁ, 1970 সালে গুপি বাঘার জন্য তিনি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ পান। বাঙালি অভিনেতা, আড্ডাবাজ, পরোপকারী, খেতে ভীষণ ভালোবাসতেন রবি ঘোষ। কিন্তু মজার ব্যাপার, সংযম ছিল তার প্রচন্ড। পরিমিত আহার করতেন, খুব অল্প খেতেন। খেতে ভালোবাসলেও একেবারে হুড়মুড়িয়ে খাওয়ার প্রবণতা কোনোদিনই তার ছিল না। হাঁসুলি বাকের উপকথা, এই হাঁসুলি বাকের উপকথা করার সময় তিনি একটু অসুস্থ হয়ে পড়েন। সেই সময় সহশিল্পী অনুভা গুপ্ত তিনি এগিয়ে আসেন এবং তার সেবায় পরিচর্যায় তিনি সুস্থ হয়ে ওঠেন এবং একটা সম্পর্ক তৈরি হয় দুজনের মধ্যে, এবং নানান টানা পোড়েনের মধ্যে দিয়ে সেই সম্পর্ক পরিণতি পায় পরিণয়। কিন্তু দুর্ভাগ্য, সেই সুখ বেশি দিন সহ্য হয় না। অকালেই মৃত্যু হয় অনুভা দেবীর। সম্ভবত সালটা 1972। এরপর প্রায় 10টা বছর অভিনয়, মঞ্চ, সিনেমা, নিজের কাজ নিয়ে ব্যস্ত। 1982-তে তিনি বিবাহ করেন বৈশাখী দেবীকে। যখন বিয়ে করেন তখন তিনি মহিম হালদার স্ট্রিট থেকে গল্ফ গ্রিনের ফ্ল্যাটে চলে এসেছেন, এবং ততদিনে এই যে 1959 থেকে 1994 একটা স্পেল, একটা জীবনযাত্রা, ততদিনে 206টারও বেশি সিনেমায় তার অভিনয় করা হয়ে গিয়েছে বাংলায়, 39টা নাটকে। এবং সেই নাটকের প্রসঙ্গ আসলে বেশ কিছু বিখ্যাত নাটক যেগুলো ভোলা যাবে না, তার মধ্যে যেমন শ্রীমতী ভয়ঙ্করী, 1000 শো হয়েছিল নাটকটি, 900 সম্ভবত বিজন থিয়েটারে, আর 100 হচ্ছে সুজাতা সদনে। এছাড়াও ধরুন কোনে বিভ্রাট, 635টা শো হয়েছিল। শোধবোধ, ঠক, ধনপতি গ্রেপ্তার, অলিক বাবু, ছায়ানট, দাগ কেটে যাওয়া সব নাটক দিনের পর দিন মানুষ দেখেছে। হিন্দিতে কাজ করেছেন সত্যক্যাম, সবসে বড়া সুখ, আজ কি রবিনহুড, পতঙ্গ, এরকম ছবিতে। গুপি বাঘা অর্থাৎ গুপি গায়েন বাঘা বায়নের জন্য পেয়েছিলেন রাষ্ট্রীয় পুরস্কার, আর গুপি বাঘা ফিরে এলো তার জন্য পেয়েছিলেন BFJ অ্যাওয়ার্ড, যেটা বাংলাতে দেয়া হয়, বাংলার একটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার। এই মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন 97-এর 4 ফেব্রুয়ারি। একটা বরণীয় অভিনেতা, একটা অসাধারণ মানুষ, আন্তর্জাতিক মানের অভিনেতা, তাকে নিয়ে খুব কম চর্চা হয়। তাই আজকের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আজকের প্রজন্মের কাছে রাখলাম, যে এই মানুষটার ছবিগুলো যদি তারা একবার দেখার চেষ্টা করেন, দেখবেন যে আজকের দিনে যারা অনেক কিছু বলেন, অনেক কিছু করেন, সামান্য সামান্য চরিত্র করার পর তাদের অনেকের মাটিতে পা পড়ে না, এমনও অনেক অভিনেতা আছেন। সেখানে পাশে এই মানুষগুলোকে রাখবেন, দেখবেন তারা আলোকবর্ষ দূর পর্যন্ত বিস্তৃত সেই সব তাদের প্রতিভা। তারা যদি পাহাড় হন, তাহলে আজকে যারা এই বিভিন্নভাবে নিজেদের গরিমা প্রকাশ করেন, তারা একটা ক্ষুদ্র পাখির মতো। যেখানেই থাকুন ভালো থাকুন। রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার, আমাদের সকলের প্রিয় রবি ঘোষ। শুধু শেষে বলবো, সন্দীপ রায়ের মতো একজন অত্যন্ত শ্রদ্ধেয় পরিচালক তার সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন যে উনি শুধু কমেডিয়ান নন, উনি একজন সম্পূর্ণ চরিত্রাভিনেতা, সম্পূর্ণ চরিত্রাভিনেতা। হ্যাঁ, তিনি একজন কমপ্লিট অভিনেতা। তাই আমরা কমপ্লিট তাকে ভুলে যাওয়ার প্রবণতা তৈরি করে দিয়েছে।
আজকের আনকাট রাতের গল্পে এতটুকুই। রবীন্দ্রনাথ ঘোষ দস্তিদার আমাদের হৃদয়ে থাকুন রবি ঘোষ হয়ে। আর গল্প হলেও সত্যি যারা দেখেননি তারা একবার দেখবেন, একটা জীবন পাঠ, একটা দর্শন, একটা যাপন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সাবধানে থাকুন। আর সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করি। বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। আরো অন্য কোনো গল্প নিয়ে আগামী দিন আবার উপস্থিত হব আনকাট রাতের গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।